আওয়ামী লীগ মাঠে নামছে কিনা, নামবে কিনা, বা আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনগুলো মাঠে নামবে কিনা, এটা নিয়ে নানান কথা হচ্ছে। ছাত্রলীগ আজকে বাদেরহাটে, নোয়াখালীর বাদেরহাটে একটা বড় ধরনের সুনাম করেছে এবং সেটা চাঁদাবাজির প্রতিবাদে। সেটা নিয়ে কিছু কথা বলবো। অর্থাৎ আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনগুলো আছে, এদের কি নতুন কমিটি হয়েছে, বা হলে কতদিন পরে হয়েছে, এবং আওয়ামী লীগের কমিটি হয়েছে কিনা, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কিনা, বিষয়গুলো এখনো ক্লিয়ার না। তবে একটা বিষয় পরিষ্কার, কেউ যদি দায়িত্ব নেয়, কাউকে যদি দায়িত্ব দেয়া হয় এখন আওয়ামী লীগের পক্ষ থেকে, যে নেতা কর্মীদেরকে আপনি সংগঠিত করেন, এরকম কোনো ইচ্ছার কথা, এরকম কোনো সিদ্ধান্তের কথা যদি আওয়ামী লীগ, নেতা কর্মী, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ তারা যদি জানতে পারে, তারা সংগঠিত হবে। এবং প্লাস পয়েন্ট হচ্ছে সেইটা, যেটা যে সাধারণ জনগণও কিন্তু এখন আওয়ামী লীগকে মাঠে চায়, তাদের দাবি দাওয়া উত্থাপন করতে চায়, দাবি জানাতে চায়। ঠিক আছে, দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন ছাত্রলীগ কি কারণে মিছিল করেছে নোয়াখালীর বান্দারহাটে? অত্যন্ত নৈতিক এবং ন্যায্য একটা দাবি নিয়ে তারা মাঠে নেমেছে, সেটা হচ্ছে চাঁদাবাজি। বর্তমান সরকার, জামাত, শিবির, তারপরে এনসিপি, ওরা যে চাঁদাবাজি করছে, দেশের মানুষ যে অতিষ্ঠ হয়ে গেছে, সেই দাবি নিয়েই তারা মাঠে নেমেছে। অত্যন্ত ন্যায্য দাবি, এবং তারা সংখ্যায় ছিল 1000-এর উপরে, 1000-এর উপরে। এখন এটা কিন্তু এক ধরনের চমক সৃষ্টি হয়েছে সারা দেশে, যে ছাত্রলীগের ব্যানারে 1000-এর উপরে কর্মী তারা মাঠে নেমেছে ন্যায্য দাবি নিয়ে, এবং জোরালো ভাবে এবং ডিটারমাইন্ড যে তারা দাবি তাদের উত্থাপন করবে, তাদেরকে কোনো বাধা দেয়া চলবে না। এবং পুলিশ প্রশাসন, যেখানকার সুধারাম থানা, তারা কিন্তু 6 সদস্যের একটা টিম পাঠিয়েছে। এবং অনেকে বলছেন এটা ভালো কাজে হয়েছে। কি ভালো কাজ সেটা? সেটা হচ্ছে যে পুলিশ যে 6 জন গিয়েছিল, তারা সেখান থেকে মিছিল দেখে সরে গেছে, মিছিলের এনার্জি দেখে তারা সরে গেছে, মিছিলের ফোর্স দেখে, দাবি দেওয়ার নৈতিকতা দেখে পুলিশ সরে গেছে। অনেকে বলছেন এটা ভালো কাজই হয়েছে। পুলিশ যদি সেখানে তাদেরকে বাধা দিত, তাহলে কিন্তু বাধা দিলে বাঁধবে লড়াই, এরকম একটা ব্যাপার আছে না। ছাত্রলীগ সেখান থেকে পালিয়ে যেতে, সেখানে পালিয়ে যেতে আসে নাই, কিন্তু বাদেরহাটে যে তারা একত্রিত হয়েছে সেটা পালানোর জন্য আসেনি। সো পুলিশ সেটা বুঝেছে, এবং পুলিশ আগেই অনুমান করছে এরকম একটা মিছিল টিছিল কিছু একটা হবে, তারা সেটা জানে। কিন্তু পুলিশ ছিল সংখ্যায় কম, এবং তারা সরে গেছে। এটা ভালো কাজ হয়েছে। কোনো সংঘর্ষ হয়নি, কিন্তু সংঘর্ষ ছাড়াই ছাত্রলীগ সেখানে মিছিল মিটিং করে তারপরে তারা বিদায় নিয়েছে। তো এটা কিন্তু একটা সিগন্যাল, এটা কিন্তু একটা সিগন্যাল সারা দেশের জন্য। ছাত্রলীগ মাঠে নামবে, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কিন্তু কমিটি হয়েছে। সো কমিটি, নতুন কমিটি চেষ্টা করবে তাদের নেতৃত্বে একটা মিছিল মিটিং, দাবি দাওয়া আদায় করার জন্য রাজপথে নামবে, এবং সেটা তাদের কেন্দ্র থেকে যেসব ডিরেকশন আসবে, নিশ্চয়ই তারা সেগুলো ফলো করবে। কোনো প্রকার সন্ত্রাসী কাজ নয়, কোনো প্রকার অনৈতিক কাজ নয়। নীতি নৈতিকতার মধ্য থেকে দেশের সাধারণ মানুষের কথা বলা। খুন, ধর্ষণ, রাহাজানি, মারামারি, কাটাকাটি, দখল, চাঁদাবাজি যেভাবে বেড়েছে, এখন আমরা তো সবাই চেয়েছি যে ইউনূস সরকারের আমল থেকে ভালো হবে দেশ, উন্নত হবে দেশ। এখন আওয়ামী লীগের মতো যদি হয়, তাহলে তো লাভ হলো না। পরিবর্তন করতে হবে, কিন্তু সেই পরিবর্তনটা জনগণ দেখতে পায়নি। জিনিসপত্র, গোলামের চুক্তি, জিনিসপত্রের দাম, সবকিছু মিলেই তো কি ডিজাস্টার, অধপতনের দিকে গেছে দেশ। সেটা তো মানুষ দেখতে চায়নি। মানুষ দেখতে চেয়েছে পরিবর্তন, যে পদ্মা সেতু থেকে আরো ভালো কিছু হবে, মেট্রো রেল থেকে আরো ভালো কিছু হবে, আমাদের ফ্লাইওভার গুলো থেকে আরো ভালো কিছু হবে, জীবনযাত্রার মান আওয়ামী লীগ থেকে আরো অনেক উন্নত হবে। মানুষ কি দেখছে? মানুষ হতাশ। জনগণের মধ্যে এখন যেটা ধারণা, যে আওয়ামী লীগকে চাই। মুক্তিযুদ্ধের স্বাধীনতার কথা কেন বারবার বলতে হয়? যেহেতু বারবার মুক্তিযুদ্ধ স্বাধীনতা আঘাতপ্রাপ্ত হয়। দেশের সব মানুষ যখন একটা সিদ্ধান্তে আসবে, হ্যাঁ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা বিশ্বাস করি, তবেই কিন্তু এই মুক্তিযুদ্ধ নিয়ে আর কথা বলা থাকবে না, মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি আর থাকবে না। কিন্তু যেহেতু মুক্তিযুদ্ধ বাংলাদেশের সার্বভৌমত্ব, বর্তমান যারা সরকারি দল, বিরোধী দল আছে, সরকারি দল পুরোপুরিভাবে মানে না, বিরোধী দল তো মানেই না, বাংলাদেশকে স্বীকারই করে না, এনসিপি তো স্বীকারই করে না, জামাত শিবির স্বীকারই করে না বাংলাদেশকে। সেই ক্ষেত্রে
আওয়ামী লীগকেই বারবার বলতে হবে, এটা পরিষ্কার। আওয়ামী লীগকেই দেশবাসীর পক্ষে দাঁড়াতে হবে, এটা পরিষ্কার। তোমরা একটা দেশকে বিশ্বাস করো না, কিন্তু সেই দেশের রাজনীতি করছো। তোমরা একটা দেশে বিশ্বাস করো না, সেই দেশের তোমরা বিরোধী দল। এটা তো হয় না, হতে পারে না, কিন্তু হচ্ছে, দেখতে হচ্ছে, হয়েছে। এটাই আমাদের দুর্ভাগ্য। আমাদেরকে ভালোভাবে বাঁচতে হলে বাংলাদেশকে একটা, যারা বাংলাদেশকে স্বীকার করে তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। আওয়ামী লীগও 16-17 বছর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল, পরিষ্কার ভাবে থাকতে পারেনি। কারা দেশের শত্রু, কারা দেশের শত্রু নয়, সেটা আলাদা করতে পারেনি। কিন্তু এখন সেটা পরিষ্কার। এখন দেশের বিরোধী যারা, সেটা সবার সামনে একেবারে আয়নার মতো স্বচ্ছ। কাজে এখন আর অসুবিধা হবে না। এখন সুস্থ সঠিক ধারায় বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারে একমাত্র আওয়ামী লীগ। জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে রেখে, দলকে নিষিদ্ধ করে, কারারুদ্ধ করে, বাংলাদেশকে বিক্রি করে, জনগণের কণ্ঠ স্তব্ধ করে দেশ চালানোই গণতন্ত্র? তাহলে এই গণতন্ত্র যদি আপনারা নিজেরা মনে করতে পারেন যে উত্তম গণতন্ত্র, তাহলে আমরাও সঠিক গণতন্ত্র চর্চার জন্য আমরাও মাঠে নামবো, এবং আওয়ামী লীগ তাই করছে। আওয়ামী লীগ জনগণের জন্য, জনগণের কণ্ঠকে প্রতিষ্ঠিত করার জন্য এবং জনগণের সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আওয়ামী লীগ লড়াই সংগ্রাম করছে, এবং যার কারণে জনগণ আওয়ামী লীগকে গ্রহণ করছে। এবং আপনারা বিভিন্ন জায়গায় আপনি পুলিশের প্রতিবেদন দেখেছেন, পুলিশ বলছে যে এদেরকে গ্রেফতার করে থামানো যাচ্ছে না। এদেরকে আজকে যদি 50 জন গ্রেফতার করে, কালকে তারা 500 জন মিছিল নিয়ে বের হয়। এরা গ্রেফতারকে ভয় পায় না, এরা কোনো কিছুকে ভয় পাচ্ছে না। আওয়ামী লীগ এটাই। আওয়ামী লীগ কোনো নির্যাতন, নিপীড়ন, গ্রেফতার, মামলা, হামলা এগুলোকে ভয় পায় না। আপনারা সমগ্র বাংলাদেশকে কারাগার বানালেও আওয়ামী লীগকে সেই কারাগারের মধ্যে বন্দী রাখতে পারবেন না। কারণ আওয়ামী লীগ কারাগারের মধ্যে, কারাগারকে ভেঙে জনগণকে সাথে নিয়ে এই সমস্ত অপশক্তির মোকাবেলা আওয়ামী লীগ করতে জানে, অতীতে করেছে এবং ভবিষ্যতেও করবে। এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্র। দর্শক পদে আছেন মনে হয় আমার, তো তিনি বলেছেন যে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর যেখানে আছে সেগুলোকে নাকি টয়লেট বানানো হবে। তো রিপন ভাইয়ের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, যে রিপন ভাই, বাংলাদেশের রাজনীতি কিন্তু ষড়ঋতুর মতো, ঋতু পরিবর্তনের সাথে সাথে কিন্তু বাংলাদেশের মানুষের রঙ বদলায়, চরিত্রও বদলায়। তো ক্ষমতার চেয়ারে বসে এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা জাতির সামনে বলা আপনাদের মতো সিনিয়র নেতৃত্বের মানায় না। আপনি যে দুঃসাহসটি করেছেন যে আওয়ামী লীগের নেতা কর্মী বাড়িতে টয়লেট বানাতে হবে, তাহলে তো এই দেশের 70% মানুষের বাড়ি ঘরকে টয়লেট বানাতে হবে। তাহলে এত টয়লেট দিয়ে আপনারা তখন কি করবেন? তখন তো পুরো দেশ টয়লেটে দুর্গন্ধে ছেয়ে যাবে। তো দয়া করে রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখুন, উস্কানি দেওয়ার চেষ্টা করবেন না। দেয়ালে পিঠ ঠেকে গেলে কিন্তু নেতা কর্মীরা যখন সামনে আগাতে থাকবে, তখন কিন্তু আপনাদেরকে পদদলিত করে আপনাদের বাড়িঘরকে টয়লেটে রূপান্তরিত করবে বাংলাদেশ আওয়ামী লীগ। আমি আরেকদিনও বলেছি, আওয়ামী লীগকে ওই পথে, সশস্ত্র পথে ঠেলে দিবেন না। রাজনীতির ভাষা দিয়ে রাজনীতিকে মোকাবেলা করুন। রাজনীতি যেভাবে সুষ্ঠু রাজনীতি করা যায় সেটাকে করুন। যতই চেষ্টা করুন না কেন, এদেশের সর্বগরিষ্ঠ মানুষের দল বাংলাদেশ আওয়ামী লীগ, গণমানুষের দল বাংলাদেশ আওয়ামী লীগ। এমন কোনো গ্রাম নেই, এমন কোনো অঞ্চল নেই, এমন কোনো বাড়ি নেই, এমন কোনো ঘর নেই যে করে আপনি আওয়ামী লীগের নেতা কর্মী বা সমর্থক পাবেন না। তাই দয়া করে এই ধরনের কথাবার্তা থেকে বিরত থাকুন। আপনাদের মতো সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে এই ধরনের ভাষা আমরা আশা করি না। ক্ষমতার মুহে এতটা উড়বেন না। এখনো কিন্তু নিজেদের চেয়ার কিন্তু পাকাপোক্ত হয়নি, নিজেদের চেয়ার এখনো কিন্তু দোদুল্যমান। যাদেরকে নিয়ে ক্ষমতার স্বপ্ন দেখছেন, যাদেরকে নিয়ে এই বাংলাদেশ দখলের পায়তারা করেছেন, এদেশের মানুষ আপনাদেরকে জবাব দিবে। আপনার নাম, আপনাকে আগে ডক্টর আসাদুজ্জামান রিপন ডাকতো, আপনার নাম ওই যে বাটপার ডাস্টবিন শফিকের মতো আজকে টয়লেট রিপনে পরিণত হয়েছে। এই জন্য মানুষ আজকে পুরো ফেসবুকে আপনাকে টয়লেট রিপন নামে অভিহিত করেছে। রাজনীতিকে টয়লেট বানাবেন না, যেটা আপনারা করেছে। ধন্যবাদ। বলছি, বেশি টয়লেট হলে আবার ভারত থেকে লোকজন চলে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা কথা বলতে চাই। এখানে একজন আমারও বলছে আব্বাসী এবং মহিউদ্দিন এর কন্টেন্ট নিয়ে কিছু বলুন। আব্বাসী সাহেবের ওখানে উনি জোর গলায় কথা বলেন, সত্য অসত্য মিথ্যাগুলো জোর গলায় বলেন, এবং যেটা জোর গলায় বলেছেন, হ্যাঁ জানালা খুলে 4 জনের ধর্ষণ দেখবে। আমি শেষ করে ফেলি। আমি এনায়েতুল্লাহ আব্বাসী
আর জানালা খুলে তারা ধর্ষণ দেখবে 4 দিন, তারপরে এটা দিবে, সাক্ষী দিবে। তো এটা দেখতে হবে, ধর্ষণ লাইভ দেখবে এবং তারা জানালার পর্দা ফাঁক করে দেখবে, এটা আব্বাসী সাহেবের মতে দেখবে, দেখে প্রমাণ দেবে। আচ্ছা জি, বলে নেবেন। বাংলাদেশে এই যে ধর্ষণ বেড়েছে, শিশু ধর্ষণটা বেড়েছে, নারীদের প্রতি যে অশ্লীলতা নারীদের খারাপ, এই সমস্ত পিছন হচ্ছে এই আব্বাসী নামক গাবগাছি, আজাহারি, তারপরে যে আরো কিছু ভণ্ড বদমাইশ আছে, এগুলোর কারণে। এরা প্রতিনিয়ত নারীদেরকে নিয়ে নানা ধরনের অশ্লীল কথা, অশ্লীল ওয়াজ এগুলো তারা করতে থাকে। আপনি দেখেন এত বড় ধৃষ্টতা যে জানালা খুলে রেখে ধর্ষণের মতো পরামর্শ যারা টকশোতে দেয়, তাদেরকে কেন রাষ্ট্র কোনো গ্রেফতার করেনি? এই রাষ্ট্র কি চাই এটি ধর্ষণের রাষ্ট্র? তাহলে আমি এটাই বলবো যে এই রাষ্ট্র এই ধর্ষকদেরকে রাষ্ট্র আইনি সুবিধা দিয়ে এই ধর্ষণে অনুপ্রাণিত করছে। আজকে কি করে এই ধরনের মানুষরা টকশোতে এসে বলে যে 4 জন সাক্ষীর জন্য ধর্ষণ জায়েজ এবং জানালা খুলে রাখতে হবে? এগুলো কোনো জানালা খুলে রাখতে হবে না, মানে হ্যাঁ 4 জন হলেও সাক্ষী, জানালা খুলতে হবে না। আপনি কোথায় 4 জন ওরা খুলে দেখবে, খুলে রাখবে না, ওরা খুলে দেখবে যে হচ্ছে কিনা, তারপর তারা সাক্ষী দিবে। ঠিক আছে, এইটা তো ওই শরীয়তে আছে যে 4 জন, নারী 4 জন হবে না, নারী 1 জন থাকতে পারে। আপনি দেখেন ইসমাইল ভাই, এই দেশের এই মোল্লা টাউট গুলা, এই ভণ্ডগুলা ভারতে মানে কোনো ঘটনা ঘটলে সেটা নিয়ে তারা বাইতুল মোকাররম গরম করে ফেলে। এদেরকে কোনোদিন দেখেছেন যে পাকিস্তানের বিরুদ্ধে এরা কোনোদিন মাঠে নেমেছে? এই যে পাকিস্তানে বোমা মেরে মসজিদে বোমা হামলা হয়, স্কুলে বোমা হামলা হয়, রাস্তাঘাটে বোমা হামলা হয়, পাকিস্তান যে আফগানিস্তানে বোমা হামলা করে, এবং পাকিস্তানে যে প্রতিদিন নানা জায়গায় মুসলমানদেরকে নানাভাবে হত্যা করা হলো, বেলুচিস্তানে যে মুসলমানদের হত্যা করা হচ্ছে, এদের বিরুদ্ধে এই দেশের এই মোল্লা ভণ্ডগুলাকে কোনোদিন দেখেছেন পাকিস্তানের বিরুদ্ধে একটি টুঁ শব্দ করতে? এবং এরা আমেরিকার বিরুদ্ধে একটা টু শব্দ করেছে। তো সুতরাং এই ভণ্ডগুলা ধর্মের নামে বাংলাদেশে যে ভণ্ডামি প্রজেক্ট চালু রেখেছে, এবং এই ভণ্ডগুলা শিশু বলাৎকারের নামে কোনো কথা বলে, মাদ্রাসায় যে প্রতিনিয়ত শিশুদের বলাৎকার করা হয়, এই ভণ্ডগুলা যখন এদেশের নিষ্পাপ শিশুদেরকে তাদের মাদ্রাসায় নিয়ে বলাৎকার করে, এই ভণ্ডগুলার কাছে আসলে দেশ কি মানে ধর্ম নিরাপদ? আমি আপনার কথার একটু প্রতিবাদ করি, আপনার দৃষ্টিতে হয়তো আপনি ভণ্ড বলছেন, কিন্তু আব্বাসী সাহেবদের দৃষ্টিতে বা অন্যান্য কওমির দৃষ্টিতে তো এটা জায়েজ, তারা তো এটাকে ভণ্ডামি বলছে না। তাদের জন্য তো সব জায়েজ। তাদের এখন আমরা তো অনেক কথা বলতে পারি না লাইভে এসে, তাদের জন্য তো সব জায়েজ। তারা যেমন নারীর পোশাকের কারণে বলে যে ধর্ষণ হয়, তাহলে মাদ্রাসায় ছেলেরা, এই যে বাচ্চা ছেলেগুলো, ওরা কোন পোশাকের কারণে পাঞ্জাবি পায়জামা পরে থাকে? এগুলা ওই অংশটা ছেলেগুলাকে যে বলাৎকার করা হচ্ছে, ওদেরকে কোন পোশাকের কারণে এই নরপশুগুলা ধর্ষণ করছে, বলাৎকার করছে? ওইদিকে গেলে তো আবার যখন আমরা ওইদিকে না যাই তাহলে কি বলি, আমাদের একজন দর্শকদের কথাবার্তাও চেঞ্জ হয়েছে। আমি একজনের কথা দেখে কমেন্ট দেখে হেসে উঠছি, বুঝছেন? এই হেসে উঠলাম, মতিউর রহমান চৌধুরী কি নতুন করে নবুয়ত লাভ করেছেন? বাবা রে বাবা, তিনি ভ্যানিটি ব্যাগের ভিতরে খুব সুন্দর ভাবে। এখন আমার দুঃখ হলো মতি সাহেব এতদিন কথাটা কেন বলেননি? এই একটা টক শোতে কথা প্রসঙ্গে বলেছেন, এরকম কথা বলেছেন উনি। আগে এই কথাটা স্পেশালি বলা উচিত ছিল, তার পত্রিকার শিরোনাম হওয়া উচিত ছিল। ঠিক আছে, অনেক কথা। মতি সাহেবরা প্রথম আলোর মতি আলু, তারপরে আপনার মানব জমিনের মতিউর রহমান, মাহফুজ আনাম, এদের মতো ডলার সন্ত্রাসীরা তো আপনার ডলার পাইলেই কিছু লিখবে, টাকা না পেলে তো ওদের কলম চলে না। এদের যখনই কোথাও থেকে কোনো ফান্ড আসে, তখনই তারা ফান্ডটিকে যথাযথ ব্যবহার করে। এবং বাংলাদেশে এখন যারা নানা ধরনের সুশীল আছে, বুদ্ধিজীবী আছে, তারা তো সবাই টাকা পেলেই মূলত কথাবার্তা বলে। কারণ এই যে হামে এত হাজার শিশু মারা গেল, সরকারি হিসাবে তো 600+, আপনার এমনিই তো আপনার 1,500-এর উপরে শিশু মৃত্যু হয়েছে। তাদেরকে নিয়ে কিন্তু এখন কোনো কথাবার্তা নাই। তাদেরকে নিয়ে কিন্তু কোনো সুশীল বুদ্ধিজীবীকে দেখবেন না যে প্রতিবাদ করি।
এবং এই যে বাংলাদেশকে বিক্রি করার জন্য যে যে আপনি এত গঠনমূলক আলোচনায় যাইন না, আমি বলি মাঝখানে আমারও দিয়েন একটু, আমারও দিয়েন। আপনি যে বুদ্ধিজীবীরা কোনো কথা বলছে কিনা, আরে আহমদ সফা সাহেব শিশু মৃত্যু নিয়ে বইতে লেখেন না কিছু। আহমদ সফা সাহেব যদি তার বইতে শিশু মৃত্যু নিয়ে কোনো কথা লিখতেন, তাহলে আমাদের সলিমুল্লাহ খান স্যার সেটা বলতো। আর সফা সাহেব সেটা লেখেন না, এমনি কিভাবে বলবে আন্দাজে করে? কোনো দরকার আছে শিশু মৃত্যু হলে? আহমদ সফা তো তার বইতে ইউনূসের নানা বিশেষণে বিশেষিত করে গেছেন, এবং ইউনূস যে একটা ভণ্ড প্রতারক সেটা তো বলে গিয়েছেন। যেটা উনি পড়ে নাই, ওটা উনি দেখেন ওই বইটা পড়ে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, না রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিভাবে বন্ধ হবে ওইটা আমার সবাসায় ভুলে গেছে বইতে। ওরে বাবা রে বাবা, মানে এটা যে কি কইরা ফলাইছে! সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের একজন আহমদ সফা, শ্রেষ্ঠ লেখক। আচ্ছা হোক না, উনি ভালো লেখক, কিন্তু প্রত্যেকটা কথা নাকি উনি বলে গেছে। রাষ্ট্র কিভাবে চলবে, রাশিয়া কিভাবে চলবে, আমেরিকার গণতন্ত্র কিভাবে চলবে, সব কথা আহমদ সফার বইতে আছে। হ্যাঁ, এটার একটা প্রমাণ আমি আপনাকে দিতে পারি। যেমন আপনার মালয়েশিয়া যে উন্নত হবে, মালয়েশিয়া কিভাবে চলবে, মালয়েশিয়ার যে উন্নয়ন অগ্রগতি, সেটা নাকি জিয়াউর রহমান সাহেব মালয়েশিয়াকে বলে গিয়েছিলেন, এবং মালয়েশিয়া জিয়াউর রহমানের এই থিওরি ফলো করে নাকি মালয়েশিয়া উন্নত হয়ে গেছে। কিন্তু জিয়াউর রহমান সাহেবের থিওরি, তার দল দুবার রাষ্ট্র ক্ষমতায় ছিল বিএনপি, তারা কেন ফলো করলো না বলেন তো? জিয়াউর রহমান সাহেবের ফলো করে যদি মালয়েশিয়া উন্নত হতে পারে, তাহলে জিয়াউর রহমান সাহেবের থিওরি তো বাংলাদেশে বিএনপি ফলো করার কথা ছিল 91 থেকে 96, 2001 থেকে 2006। কেন ফলো করা হলো না? কেন তারা উন্নত করতে পারলো না? কিন্তু তারা মালয়েশিয়া উন্নত নাকি জিয়াউর রহমান সাহেব দিয়ে গেছে। আপনাকে বুঝতে হবে, মির্জা ফখরুল সাহেব ডক্টর ইউনূসের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পেয়েছেন, তাহলে বুঝতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে না? আমি আরেকটা পড়ি। এই আব্বাসী, গাবগাছি, রাজ্জাকি, মুজাহিদি এদের বিরুদ্ধে কথা বলতেন শাহরিয়ার কবির সাহেব, তাই তার বৃদ্ধ বয়সে, অন্তিম বয়সে জেল খাচ্ছে বিনা বিচারে। আমরা ইসলামের বিরুদ্ধে না, ইসলামের বিরুদ্ধে বলার তো আমাদের কোনো ধৃষ্টতা নাই। ঘটনা হচ্ছে এই হুজুররা যেসব অশ্লীল, অশালীন, অযৌক্তিক কথা বলে, আমরা সেগুলার বিরোধিতা করি, আমরা সেগুলো ধরিয়ে দিই। আমির হামজা যদি বলে যে আমার 14 পুরুষ, এখন বলে আমার কেউ না। আমির হামজা যদি বলে যে আমাদের জামাত ইসলামকে একটা ভোট দিলে 18 কোটি মানুষের আমাদের সব পাবেন, তখন ইসলামের বিরুদ্ধে হয় না, তখন ইসলামের বিরুদ্ধে হয় না। আচ্ছা, তারপরে জান্নাতে ওই দাড়িপাল্লা থাকবে, বেহেশতে যেতে হলে দাড়িপাল্লায় ভোট দিবেন, বেহেশতের টিকিট বিক্রি, আহারি, এগুলো তো ধরিয়ে দিতে হবে। এগুলার বিরুদ্ধে বলা মানে অন-ইসলামিক লোক না, এটা বুঝতে হবে। এটাই মানুষ বুঝে না যে জামাতের বিরুদ্ধে। জামাত এটা কি বলছে? কি বলছে? আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আপনার কাছে বিক্রি করতেছে, বলছে, ঘোষণা দিচ্ছে। কোথায় যাবেন? জান্নাতে যাবেন। ইয়ে করে 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 বুঝছেন, জামাতি ব্যারিস্টার, ব্যারিস্টার ফুয়াদ আর ব্যারিস্টার শাহরিয়ার কবির, ওরে বাবা রে বাবা। এরা কিন্তু জামাত ইসলাম থেকেও চেতা। জামাত ইসলামের এই প্রোডাক্টটা দুই ব্যারিস্টার কিন্তু মানে একাই যথেষ্ট, অশ্লীলতার জন্য, বর্বরতার জন্য, মিথ্যাচারের জন্য, নিষ্ঠুরতার জন্য। জি বলেন। না, জামাত ইসলাম সম্পর্কে আসলে কথা বলতে চাই না এই কারণে, কারণ এদের উত্থান পতন সবকিছুই আসলে আমি এক জায়গাতেই বলি যে এরা সবসময় হচ্ছে যখন যে অবস্থানে থাকে সেই অবস্থানের বিরোধী শক্তি। এরা যখন ভারতবর্ষে ছিল তখন তারা ভারতের বিরোধিতা করেছে, এরা যখন পাকিস্তানের অংশ ছিল তখন তারা পাকিস্তানের বিরোধিতা করেছে, এরা যখন বাংলাদেশে আছে এরা বাংলাদেশের বিরোধিতা করে। এদের কাজই হচ্ছে মুনাফিকি, কারণ এরা মুখে একটি কথা বলে এবং অন্তরে আরেকটি এদের প্রকাশ। তো সুতরাং এরা কখনো সত্যিকারের ইসলামের ধারক বাহক না। এরা মূলত ইসলামকে ইসলামে মানে তাদের ক্ষমতা যাওয়ার জন্য ইসলামকে তারা ব্যবহার করে এজেন্ডা হিসেবে, এবং তারা তাদের যে পোস্টার বই দিয়ে তারা ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে নানা দেশে এবং নানা জায়গায় মানুষকে ধর্মীয় অনুভূতিতে যাতে মানুষ ধর্মীয় ভাবে মানুষকে যাতে মোটিভেটেড করে, তাদেরকে যেহেতু বাংলাদেশের অধিকাংশ মানুষ ধর্মভীরু, সেই ধর্মীয় গোড়ামি দিয়ে তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য তারা
নানা ধরনের অপচেষ্টায় তারা ফ্রম দ্য বিগিনিং তারা লিপ্ত রয়েছে। কিন্তু তাদের একটা জিনিস বুঝতে হবে, এই বাংলাদেশে তাদের এই যে অপচেষ্টাটি এটা কখনো সফল হবে না। কারণ আমাদের বাঙালি ঐতিহ্য রয়েছে, সংস্কৃতি রয়েছে, এবং এই যে বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ হাজার বছরের যে বাংলাদেশে বাংলার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে ফেলে কখনো এই জামাতে ইসলামী বা ইসলামিক দলগুলোর এই ধরনের ভণ্ডামিতে এদেশের মানুষ পাড়া দিবে না। কারণ আমাদের কাছে উদাহরণ আছে আফগানিস্তান, আমাদের কাছে উদাহরণ আছে সিরিয়া, আমাদের কাছে উদাহরণ আছে লেবানন, আমাদের কাছে উদাহরণ আছে অন্যান্য যে ইসলামিক কান্ট্রি, ইসলামের নামে যে সেখানে দুঃশাসন, নিপীড়ন, নিষ্পেষণ হয়েছে। একটা কথা জনগণের উদ্দেশ্যে আপনাদেরকে বলতে চাই, আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন। তিনি শুধু মুসলমানদের সৃষ্টি করেননি, তিনি সকল ধর্মের, সকল বর্ণের, সকল গোত্রের মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এবং আল্লাহ পাক দুটা বিষয় আল্লাহ পাক তার নিজের কাছে বলেছেন। তিনি যখন ইসলামকে দিন হিসেবে মনোনীত করেছেন এবং তিনি ঘোষণা দিয়েছিলেন নবীর মাধ্যমে যে আজ থেকে আমি ইসলামকে তোমাদের জন্য মনোনীত দিন হিসেবে, আমি ইসলামকে তোমাদের জন্য ধর্ম হিসেবে মনোনীত করে দিলাম, এবং এই ইসলামের রক্ষণ, সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণ, হেফাজত আমি আল্লাহ আমার নিজের দায়িত্বে। এবং কোরআনের বিষয়েও তিনি বলেছেন এই কোরআনকে হেফাজত, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ। এবং আল্লাহ ধর্মকে নিয়ে বলেছেন যে তোমরা ধর্মকে নিয়ে কেউ বাড়াবাড়ি করো না। তো সুতরাং আল্লাহ যেখানে নিষেধ করেছেন ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করতে, আল্লাহ যেখানে বলেছেন ইসলাম এবং কোরআনের হেফাজত স্বয়ং আল্লাহ করবেন, এখন তারা যারা এই কাজ নিয়ে এসেছে, তারা ধর্মের হেফাজত করবেন, তারা আল্লাহর হেফাজত করবেন, তারা কোরআনের হেফাজত করবেন, তারা সকলেই শিরক করছেন, তারা সকলেই গুনার কাজ করছেন, যে গুনাহ আল্লাহ করতে নিষেধ করেছেন। তারা নিজেদেরকে আল্লাহর সমকক্ষ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। তাই আমি সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব যে আপনারা পবিত্র কোরআন শরীফকে বাংলায় পড়ুন এবং বুঝুন, এবং সেখানে কোরআনে আপনাদেরকে প্রত্যেকটি বিষয় আল্লাহ পাক সুস্পষ্টভাবে বলে দিয়েছেন আপনারা কি করবেন কি না করবেন। এই ভণ্ড, প্রতারক, এই মাজার, এই কিনা বলে এই এতিমখানা ব্যবসায়ী, মাদ্রাসা ব্যবসায়ী হুজুরদের কাছে আপনাদের সন্তানদেরকে পাঠিয়ে বলাৎকারের শিকার হতে দিবেন না। এই বাংলাদেশকে বাঁচাতে হলে এই ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সকল গোড়ামি, ভণ্ডামি, নষ্টামিকে টেনে ধরতে হবে এবং তাদের বিরুদ্ধে আপনাদেরকে একত্রিত হতে হবে। কারণ ধর্মপ্রাণ মুসলমান আপনারা যারা আছেন তারা সত্যিকার অর্থে কোরআন শরীফটি বাংলায় পড়ুন, অর্থ সহ পড়ুন, বুঝে পড়ুন, তাহলেই বুঝবেন এই মসজিদে, মাদ্রাসা, এতিমখানাতে এই যে মোল্লারা যা বলছে এগুলো সবকিছু নিরেট ভণ্ডামি। আপনাদেরকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে ইসলাম ধর্মের ব্যবহারের মাধ্যমে তারা তাদের কার্য হাসিলের চেষ্টা করছেন, এছাড়া অন্য আর কিছু নেই। ধন্যবাদ। জি, ধন্যবাদ। একবার বলছি, পৃথিবীর অন্য কোনো ধর্মের সমালোচনা করলে কিছু হয় না শুধু। আচ্ছা, আমরা কোনো ধর্মেরই সমালোচনা করতে চাই না, কিন্তু এটা, হ্যাঁ, আপনি যেটা বলেছেন কথাটা ঠিক, এগুলো ঠিক না। কোনো ধর্মেরই আমরা যাতে সমালোচনা না করি, তবে এটা আপনি কথা যেটা বলেছেন সেটা ঠিক। জি, স্বাধীনের পর নিষিদ্ধ জামাত, বিএনপি, টয়লেট রিটার্ন। জি, এই সুজাত মানিক খন্দকার বলেছেন জামাতে ইসলাম শয়তানের অর্ধেক দায়িত্ব পালন করছে। আচ্ছা, ঠিক আছে। জি, জামাত হচ্ছে ইসলামের লেবাসদারি ভণ্ড। এটা ওই মানে সাধারণ জনগণের সাথে ওরা ফ্রড করে। ফুহাদ, এই যে কি মাসুদ, যেন মাসুদ, ওই যে জামাতের ছাত্র শিবিরের সভাপতি ছিল, সে বলছে যে শফিকুর ইসলাম মাসুদ, শাহিক হাসিনাকে জিজ্ঞেস কর, মানে সে কত বড় সন্ত্রাসী। সেই একবার বলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যত অস্ত্র আছে এই রাজশাহী জেলার পুলিশের কাছে নাই, জামাতের কাছে যত অস্ত্র আছে। সেই বলছে যে মানে এটা তো বোঝা যায় একটা লোকের। ফুয়াদ এন্ড শাহরিয়ারস মেন্টর ইজ তাজুল। জি, তাজুল পালাইছে, মেন্টর আর নাই। জি, বাংলাদেশ আওয়ামী লীগের কোটি কোটি নেতা কর্মী রাস্তায় নামবে, কতজন পুলিশ শ্রদ্ধা দেখিয়েছে আজকে। পুলিশ আজকে দেখলো যে ওরা অনেক বেশি, আমরা শুরু যাই। জি, জামাত ইসলাম শয়তানের অর্ধেক দায়িত্ব পালন করছে। জি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি দর্শকদের একটু রিটার্ন বাংলাদেশ, আগামীতে বিএনপির ভবিষ্যৎ পশ্চিমবঙ্গের মমতা তৃণমূলের মতো হবে লিখে রাখুন। জি, ধন্যবাদ। ধর্মের মতো পবিত্র অনুভূতিকে পুঁজি করে যারা সকল মানুষকে অন্ধ বানায়, তারা সমাজকে প্রগতির আলো থেকে বহু দূরে এক অন্ধকার অতলে ঠেলে দেয়। মোহের এই পর্দা যেদিন ছিঁড়বে,
সেই দিনে হয়তো মানুষ প্রকৃত সত্যের সন্ধান পাবে। জি, ধন্যবাদ। আমি সুজাত মানিক আমি খন্দকার। ওনার পয়েন্টটার সাথে সম্পূর্ণ একমত, এবং আমি একটু এড করে দিই ইসমাইল ভাই, এই ধর্মের মোহর যেটা হচ্ছে আপনাকে একটা জায়গাতে আবদ্ধ করে রাখবে, যাতে করে আপনি পৃথিবীর সমস্ত জ্ঞান চর্চা থেকে আপনাকে ডিরাইভ করে রাখতে পারে, আপনি যাতে ওগুলো সম্পর্কে না জানেন। আপনাকে যখন এই বদ্ধ ঘরে এভাবে আটকে রাখবে, তখনই তারা এই এই ধর্ম ব্যবসায়ীরা আমাদের মগজ মস্তিষ্ক গুলো ধুলাই করে তাদেরকে সাথে নিয়ে তারা অপকর্মটি করতে পারবে। সুতরাং ধর্মের দোয়াই দিয়ে যারা আমাদেরকে একটি ঘরে আবদ্ধ করে রাখতে চায়, আমি সকল মুসলমান মানে ইসলাম প্রিয় মানুষকে অনুরোধ করব, আপনারা বিশ্বকে জানুন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জ্ঞানের জন্য শুধু চীন পর্যন্ত যাও, তিনি কিন্তু একটি ঘরে আবদ্ধ থাকতে বলেননি। তো সুতরাং যে রাসূল বলেছেন যে জ্ঞানার্জনের জন্য শুধু চীন পর্যন্ত যাও, আপনারা এই ভণ্ড মোল্লাদের কথা শুনে আপনারা শুধুমাত্র এক বইয়ের পাঠক হবেন না, পৃথিবীকে জানতে হবে, জ্ঞানার্জন করতে হবে, এবং দেশকে এগিয়ে নিতে হলে সকল কিছু মিলে সকল কিছু জেনে শুনে এই দেশটিকে সমৃদ্ধির প্রতি নিয়ে যেতে হবে। ধর্ম থাকবে, কিন্তু ধর্মকে নিয়ে বাড়াবাড়ি আপনারা বিরত থাকুন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করাটা থেকে বিরত থাকুন। ধন্যবাদ। যার যার ধর্ম সে সে পালন করুন, কোনো অসুবিধা নাই। আমরা আমাদের ধর্ম পালন করব, অন্য ধর্মের লোকজন অন্য ধর্ম পালন করবে। আর আমরা একটা কথা যেন না বলি, বিধর্মী কাফের এগুলো যাতে না বলি, কারণ ওরা তো অন্য ধর্মের, হিন্দু ধর্মের, বৌদ্ধ ধর্মের, খ্রিস্টান ধর্মের, ওরা তো আমাদেরকে বিধর্মী বলে না। সকল সৃষ্টিকর্তা, হ্যাঁ, তাদের বিধর্মী বলে কেউ নেই, সবাই সবার ধর্ম পালন করে। আমরা বলবো যে অন্য ধর্মের মানুষ, ভিন্ন ধর্মের মানুষ, বিধর্মী কেউ নেই, বিধর্মী কেউ নেই। আমরা মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম, হিন্দুরা হিন্দু ধর্ম, বৌদ্ধরা বৌদ্ধ ধর্ম, খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম, ইহুদিরা ইহুদি ধর্ম। কাজেই কথাটা মানে মনোজগৎ থেকে সরিয়ে ফেলতে হবে। আপনাদের সকলকে প্রণাম। জি, আরেকটা জিনিস আপনার মাধ্যমে আজকে বলে দেই, পবিত্র কোরআনে যত জায়গায় জান্নাতের কথা বলা হয়েছে বা মৃত্যুর পরে পুরস্কারের কথা বলেছে, সেখানে আল্লাহ পাক দুটো বিষয়ের কথা তিনি উল্লেখ করেছেন, যে যারা সৃষ্টিকর্তার উপর বিশ্বাস স্থাপন করবে এবং দুনিয়াতে যারা সৎ কাজ করবে তারাই জান্নাতি হবে। আল্লাহ পাক সুস্পষ্ট ঘোষণা করেছেন যে যারা সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস স্থাপন করবে এবং দুনিয়াতে যারা সৎ কাজ করবে তারা জান্নাতি হবে। এবং সূরা বাকারার ৬২ নং আয়াতে আল্লাহ পাক সুস্পষ্ট ঘোষণা করেছেন, ইহুদি খ্রিস্টান নাসারা যারাই সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস স্থাপন করবে এবং দুনিয়াতে সৎ কাজ করবে তাদের জন্য রয়েছে উত্তম পুরস্কার, তারাও জান্নাতে যাবে। তো সুতরাং শুধু মুসলমানরা জান্নাতে যাবে এই খবর আল্লাহ পাক বলেন নাই, আল্লাহ পাক সমগ্র মানব জাতির জন্য বলেছেন, যারা ওনার একত্ববাদে বা সৃষ্টিকর্তাকে বিশ্বাস স্থাপন করবে এবং সৎ কাজ করবে তারা সকলেই জান্নাতে যাবে। জামাত ইসলামের বয়ান আর হুজুরদের বয়ান শুনে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না, তাই বলেছি কোরআনটাকে বাংলায় পড়ুন। ধন্যবাদ। জি জি জি, ধন্যবাদ ধন্যবাদ মোহাম্মদ সুজাত মানিক খন্দকার। ওই জন্যই ওরা বলে কোরআন আরবিতে পড়লে সব বেশি, ওই জন্যই বলা হয় বাংলা কিন্তু নিরুৎসাহিত করা হয়। আমি ছোটবেলা থেকে আমাকে বলা হয় যে না না না, আরবিতে পড়লে ভালো, অর্থ মানে আরবিতে পড়লে এখন অর্থ বোঝার কথা বলতেছে, বুঝে পড়ার জন্য। বুঝে পড়লে তো এগুলা ধরা খাবে এদের ২ নম্বরে। যে কোনোদিন সুযোগ দেওয়ার জন্য, জি ভাইয়া কিভাবে যোগাযোগ হতে পারে, কি বলতে চান আপনার? তো সুজাত মানিক খন্দকার, আপনি একটু যোগাযোগ করবেন। জি প্লিজ, কংগ্রেচুলেশনস। জি, আমি এটা উচ্চারণই করতে পারি না, কংগ্রেচুলেশনস। প্রবলেমটি মাদ্রাসা আসে, মাদ্রাসা শিক্ষা আর হুজুরদের থেকে। মাদ্রাসা শিক্ষা বানাইছে সম্ভবত ইয়েরা, ব্রিটিশরা মাদ্রাসা শিক্ষা শুরু করেছে যে আমাদেরকে মূল শিক্ষা থেকে দূরে সরাই দেওয়ার জন্য। ঠিক আছে, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না মাদ্রাসা শিক্ষা, কোথায় কি না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মাদ্রাসা শিক্ষা ছিল না, ছিল না। এগুলো এখানে ম্যান মেড। এই যে ব্রিটিশরা বানাইছে আমরা যাতে সুশিক্ষা থেকে দূরে সরে যাই, মূল শিক্ষা থেকে যাতে আমরা দূরে সরে যাই। কইছে তোরে মাদ্রাসা কর, সকল ধর্ম সম্পর্কে ধর্মীয় গোড়ামিটা ব্রিটিশরাই আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়ে গিয়েছে। জি, সকল ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করুন, তুলনামূলক চর্চা করুন, এগুলো থেকে ভালো থাকুন, অংশ নিয়ে সমৃদ্ধ হন। ভালো কথা বলেছেন। Today my doctor suggests me to drink alcohol, make an habit
ইউ উইল গেট দেন ইন জান্নাত। আচ্ছা, এখন কেউ যদি জান্নাতে এগুলা খাওয়ার জন্য এখানে প্র্যাকটিস করে, এখন তার অপরাধটা কি হবে? আর আমাদের আব্বাসী হুজুর বলছে যে একটু লবণ মিশিয়ে দিবেন, তাহলে সেটা শিরকা। এবং আব্বাসী হুজুরের কালকের ডিবেটটা, আচ্ছা যাই হোক, এটা ভাইরাল হচ্ছে। এত উত্তেজিত হয়ে ইসলাম ধর্ম, আমাদের ধর্মে এত উত্তেজিত হয়ে কথা বলতে হবে, এত উত্তেজিত হয়ে ওয়াজ করতে হবে কেন? ওয়াজ মাহফিলে মানে গগন বিদারী চিৎকার, হুঙ্কার। ইসলাম বুঝাবে ধীরে সুস্থে, যেমন বাইতুল মোকাররমের খতিব বুঝায়, ওই রকম চিৎকার করে না। যেমন আরো কয়েকজন আছে এরকম বুঝায়, কেউ এরকম চিৎকার করে না। অন্যান্য সকল ধর্ম ওরা চিৎকার করে না, অনলি ফর ইসলাম। এবং কলকাতাতেও যারা আছে তারাও চিৎকার করে, চিৎকার মানে গগন বিদারী চিৎকার। তো সেটা থেকেও আমাদের দূরে থাকতে হবে। যে আল কোরআন হচ্ছে সকল মানব জাতির হেদায়েতের জন্য, এই কথাটাও কিন্তু আছে। আল কোরআন হচ্ছে সকল মানব জাতির হেদায়েতের জন্য, এখানে বৌদ্ধ খ্রিস্টান বলে নাই, সকল মানব জাতি। জি, এবং ইসমাইল ভাই উনি একটা ভালো কথাই বলেছেন, পবিত্র কোরআন কিন্তু সেকুলার বুক। পবিত্র কোরআন শুধুমাত্র ইসলাম ধর্মের মুসলমানদের জন্য এটা নাজিল হয়নি, এটা সমগ্র মানব জাতির জন্য আল্লাহ পাক এটাকে নাজিল করেছেন। এবং কোরআনকে বলা হয়েছে, কোরআনের প্রথম শব্দ হচ্ছে ইকরা, পড়ো। এবং আল্লাহ পাক বলেছেন সমগ্র সৃষ্টির মানুষকে বলেছেন কোরআন শরীফটাকে পড়তে। তো সুতরাং কোরআনকে যারা একটি ধর্মের বই বানিয়েছেন, কোরআনকে যারা একটি ধর্মের পাঠকদের জন্য এটাকে মানে মহাগ্রন্থ বানিয়েছেন, এটা আপনারা আল্লাহর সাথে প্রতারণা করছেন। যারা ৭১ পূর্ববর্তী এবং ৭১ পরবর্তী অদ্যাবধি আজকের দিন পর্যন্ত এত পরিমাণ আত্মত্যাগ, এত পরিমাণ রক্ত কোন রাজনৈতিক দল দেয়নি। লাখো লাখো নেতাকর্মীর রক্তে রঞ্জিত বাংলাদেশ, এবং এই রক্তের উত্তরসূরি রাজনৈতিক দল হলো বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগ ইতিমধ্যে একটি ইনস্টিটিউশন হিসেবে দাঁড়িয়েছে বাংলাদেশের রাজনীতিতে। এর কারণ আমি বলি, আপনারা দেখেন যে পরিমাণ অত্যাচার, জুলুম, নির্যাতন গত 22 মাস ধরে আওয়ামী লীগের উপর চলছে, এবং যে দমন পীড়ন, হত্যা, মব, বিনা বিচারে কারাগারে আটক, কারাগারে নির্যাতন, কারাগারে মৃত্যু, এই মিছিল যেন থামছেই না। তারপরও বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে, বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষে যেভাবে সাধারণ মানুষ, নেতাকর্মীরা তাদের বুকের রক্ত দিতে এখনো রাজপথে দাবিয়ে বেড়াচ্ছে, সেটাই তার প্রমাণ। নিষিদ্ধ করে একটি জিনিসকে, একটি দলকে যে কতটা উচ্চতায় নিয়ে যাওয়া যায়, নিষিদ্ধ দলকে যে সাধারণ মানুষ কতটা প্রসিদ্ধভাবে গ্রহণ করেছে, তার উদাহরণ বাংলাদেশ আওয়ামী লীগ। বিগত 22 মাসে এই দলটির বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হয়েছে, এই দলের শীর্ষ নেত্রীর বিরুদ্ধে যে মিথ্যা প্রোপাগান্ডা তৈরি করা হয়েছে, এবং আওয়ামী লীগকে ঘিরে যে মিথ্যা নেগেটিভের রাজনীতি তারা করেছে বাংলাদেশে, 22 মাসে বাংলাদেশের মানুষের কাছে একটি সুস্পষ্ট লাইন কিন্তু চলে এসেছে। কারণ এই বিগত 22 মাসে বাংলাদেশের মানুষ একটি জিনিস ভালোভাবে প্রত্যক্ষ করেছে, সেটি হচ্ছে বাংলাদেশ বিক্রির ষড়যন্ত্রের সাথে এখন যারা রাজনীতি করছে তারা সকলেই জড়িত। তারা যে অপবাদ আওয়ামী লীগকে দিত যে আওয়ামী লীগ ভারতের কাছে দেশ বিক্রি করেছিল, আওয়ামী লীগ দাস গোলামীর চুক্তি করেছিল, জনগণের কাছে তারা তা প্রতিষ্ঠিত করতে পারেনি। কিন্তু জনগণের কাছে তাদের যে অবয়ব, তাদের যে বাংলাদেশকে বিক্রির যে চুক্তিটি, সেটি প্রকাশিত হয়ে গিয়েছে, যার কারণে আজকে জনগণ বাংলাদেশ আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ। জনগণ একটা সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশকে রক্ষা করতে হলে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। আমি একটু আগে একটি টকশোতে একটি কথা বলেছিলাম এদেশের জনগণের উদ্দেশ্যে, যে আপনারা বিগত 22 মাসে কি পেয়েছেন, একটি উদাহরণ দেন। আপনার দর্শক মন্ডলীর উদ্দেশ্য বলতে চাই যে বিগত 22 মাসে এ দেশ আসলে কি পেয়েছে, দেশের জনগণ আসলে কি পেয়েছে, শুধু একটি উদাহরণ আমাদেরকে দিন। বিগত 22 মাসে যে নারকীয় বাংলাদেশ দেখলো, সে বাংলাদেশ আসলে কিসের বাংলাদেশ আমরা আসলে দেখতে পাচ্ছি? ধর্ষণের, মবের, হত্যার, লুণ্ঠনের, এই তো বাংলাদেশ।
এবং এই 100 দিনে সরকারের যদি সাফল্যের কথা আমরা চিন্তা করি, যে সরকার কি কি বিষয়ে সফল, সরকার মিথ্যা নেগেটিভে সফল, সরকার মৃত ব্যক্তিকে 100 বছর পরে কবর থেকে উত্তোলন করতে সফল, সরকার মেট্রো রেলে গরুর বাজার বসাতে সফল, সরকার 3 মাসের মাথায় সারা বাংলাদেশে খাল খনন কর্মসূচি করে বিল উত্তোলন করতে সফল। এই তো তাদের সফলতা। এছাড়া বাংলাদেশের মানুষের জন্য আসলে তারা কি দিয়েছে? তাই বাংলাদেশের মানুষের কাছে দুর্দমনীয় প্রতাপে আপনার ফেরত আসছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ কখনো অচ্ছুত হয়নি বাংলাদেশের রাজনীতিতে, এবং এটি আওয়ামী লীগের সবচেয়ে বড় সফলতা, যে বিগত 22 মাসের সকল ঝড় ঝন্ডা, সকল অপরাজনীতির বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ 1 মিনিটের 1 সেকেন্ডের জন্য অপ্রাসঙ্গিক হয়নি, এবং এদেশের রাজনীতিতে এখনো পর্যন্ত 1 সেকেন্ডের জন্য জননেত্রী শেখ হাসিনাকে তারা অপ্রাসঙ্গিক করতে পারেনি। এটাই তো আওয়ামী লীগের সবচেয়ে বড় রাজনৈতিক সফলতা। ধন্যবাদ। জি জি, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আপনার কাছে কি এটা মনে হয় যে এই যে কি বলে শব্দ রিফাইন্ড আওয়ামী লীগ করার যে ষড়যন্ত্র সবসময় চলেছে, গত 2 বছর যাবৎ চলছে, সেটা কি কোনোভাবে সফল হয়েছে কিনা, বা সেটার স্পেসিফিক কোনো ইঙ্গিত কি আপনি পেয়েছেন কিনা, অথবা এখন আবার নতুন করে কোনো কিছু হচ্ছে কিনা? আইবি রহমানকে জামিন দেয়া, আইবি রহমানকে ঘিরে আবার নেতা কর্মীরা যাতে কাছে না আসতে পারে, অথবা আইবি রহমানের সাথে কোনো বোঝাপড়া হয়েছে কিনা, আইবি রহমানকে এখন সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে, এসব কিছু মিলে আপনার আরো 2-4 মিনিট আমি এই বিষয়ে শুনতে চাই। জি প্লিজ। ইসমাইল ভাই, রিফাইন্ড শব্দের অর্থ কি? পরিশোধিত। তাহলে পরিশোধিত নেতৃত্ব কি খালি আওয়ামী লীগের দরকার? এখন যারা রাজনীতি করছেন তাদের ইতিহাস কি? তাদের রাজনৈতিক দলে কি কোনো রিফাইন্ড নেতার প্রয়োজন নেই? এখন যারা ক্ষমতায় আছেন 2001 থেকে 2006 টানা 5 বার শীর্ষ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, সেই দলে যারা দুর্নীতিগ্রস্ত নেতা, যারা 2001 থেকে 2006 পার্লামেন্টে ছিলেন, তারাও তো এখন অনেকে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন। দুর্নীতির সাথে তাদেরও নাম জড়িত ছিল, তাদের কি রিফাইনের দরকার নেই? এই যে যারা অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন, তাদের এই ইউনূস সরকারের শাসন আমলে যে তারা যে দুর্নীতি করেছে, তাদেরকে রিফাইনের দরকার নেই? তো যদি শুধু আওয়ামী লীগের রিফাইনের প্রশ্নটি আসে, যেখানে অনেক বুদ্ধিজীবী দেখলাম ইদানিং, অনেক সাংবাদিক, তথাকথিত সুশীলরা প্রশ্ন তুলছেন রিফাইন আওয়ামী লীগ, তাহলে রিফাইন আওয়ামী লীগ, তাহলে তার মানে আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্বের প্রবলেম, আপনাদের এখন যারা রাজনীতি করছেন তাদের কোনো প্রবলেম নাই। আমি তাহলে এটাই ধরে নিই, তাহলে এখন সব ফেরেস্তা, রাজনৈতিক ফেরেস্তা রাজনীতি করছে। তাহলে ফেরেস্তাদের হাতে থাকা বাংলাদেশ আজকে কেন এত পাপী হলো? এত পাপের ভার কেন এই দেশকে বহন করতে হচ্ছে? যারা রাজনৈতিক ফেরেস্তারা যারা এখন দেশ পরিচালনা করছেন, এখন কেন আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি হলো? এখন কেন আসিয়া থেকে রামিসার মতো শিশুদেরকে ধর্ষণ হয়ে হত্যাকাণ্ডের শিকার হতে হয়? এখন তো ফেরেস্তাদের হাতে রাজনৈতিক দল। এই ফেরেস্তারা কেন দেশটি বিক্রি করলো? এই ফেরেস্তাদের শাসন আমলে কেন সাধারণ মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই? এই ফেরেস্তাদের শাসন আমলে দীর্ঘ 22 মাসে কেন বাংলাদেশ কোনো ক্ষেত্রে অগ্রগতি সাধিত হয়নি? তাহলে যারা রিফাইন্ড আওয়ামী লীগের প্রশ্ন তুলছেন, তাহলে তাদের এই প্রশ্ন তো সমস্যা আছে আমি মনে করি। আর আপনি যে বিষয়টি তুলেছেন, সেলিন হায়াৎ আইভীকে মুক্তি দেওয়ার পরে তার বাড়ির সামনে সিসিটিভি লাগিয়ে তাকে পাহারা দেওয়া হচ্ছে, এত ভয় একজন মেয়রকে? এত ভয়? সেলিন হায়াৎ আইভী নারায়ণগঞ্জের একজন স্থানীয় নেতা, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোনো নেতা নন, এবং তিনি বাংলাদেশের জাতীয় নেতাও নন, শুধুমাত্র একটি সিটি কর্পোরেশনের মেয়র। তাকেই যদি এত ভয় পান, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ বা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা যখন প্রকাশ্যে আসা শুরু করবেন, কোন সিসিটিভি দিয়ে তাদের আটকাবেন? কোন ক্যামেরায় বন্দি রাখবেন তাদেরকে? কোন পুলিশ প্রোটোকলে তাদেরকে রাজনীতি থামাবেন? আপনারা যে রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গিয়েছেন, বর্তমান সরকার যে আওয়ামী লীগের লাশকেও ভয় পায়, সেটাই তো সবচেয়ে বড় প্রমাণ। সিসিটিভি হোক, ডিবি হোক, যে কোনো কিছু হোক, এই দলকে কোনোভাবে আপনারা দাবায় রাখতে পারবেন না। এটা অসম্ভব, এবং অপচেষ্টা যদি আপনারা করেন,
তাহলে আপনাদের রাজনৈতিক মৃত্যু ঘটবে। এবং আপনারা বিগত 22 মাসে আওয়ামী লীগকে দমনের নামে যে রাজনীতি বাংলাদেশে করেছেন, আওয়ামী লীগকে দমন করতে গিয়ে আপনারা বাংলাদেশের রাজনীতিতে আপনারা যে ধরনের মনোযোগ দিয়েছেন শুধুমাত্র আওয়ামী লীগ দমনের নামে, সেটা যদি দেশ গঠনের জন্য দিতেন, সেটা যদি দেশের মানুষের জন্য দিতেন, এ দেশটিকে যদি শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য দিতেন, তাহলে অন্তত দেশটি একটি ভালো অবস্থানে থাকতো। কিন্তু আপনারা দেশের সমস্ত কর্মকাণ্ড বাদ দিয়ে আপনাদের সমস্ত শক্তি, রাষ্ট্রীয় শক্তি, সামরিক শক্তি, আপনাদের রাজনৈতিক শক্তি, মৌলবাদী শক্তি, সকল শক্তি এক হয়ে একটি মাত্র রাজনৈতিক দলকে মোকাবেলা করার জন্য আপনারা সময় দিচ্ছেন, এবং যার কারণে আজকে বাংলাদেশ তার পথ হারিয়েছে। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। অর্থনৈতিক সূচকগুলো আজকে আমাদের নিম্নগামী। সামাজিক যতগুলো সূচক আছে, আমাদের যতগুলো ইন্ডেক্স আছে, সকল ইন্ডেক্সে আমরা আজকে নিম্নগামী। আমাদের দেশে বেকারত্ব বেড়েছে, আমাদের ঋণের বোঝা বেড়েছে, ব্যাংকের ঋণের খেলাফি বেড়েছে। সকল ক্ষেত্রে আপনারা দেশ পরিচালনায় ব্যর্থ, কারণ আপনারা শুধু একটি দিকে মনোযোগ দিচ্ছেন, সেটা হচ্ছে আওয়ামী লীগ যাতে রাজনীতিতে ফিরতে না পারে, আওয়ামী লীগকে কিভাবে দমন পীড়ন করা যায়, আওয়ামী লীগের নেতৃত্বকে কিভাবে প্রশ্ন করা যায়, সেটা না করে নিজেদেরকে প্রশ্ন করুন, আয়নায় নিজেদের চেহারা দেখুন যে আপনারা বাংলাদেশকে আসলে কি দিতে পেরেছেন, দেশটিকে কি আপনারা সুরক্ষিত করতে পেরেছেন কিনা, এদেশের জনগণের জন্য আপনারা কাজ করতে পেরেছেন কিনা। এর উত্তর জনগণ ইতিমধ্যে আপনাদেরকে দিয়ে দিয়েছে, যার কারণে আওয়ামী লীগের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে এবং এটা আরো দীর্ঘ হবে। ধন্যবাদ। ওকে ওকে, ধন্যবাদ। ধন্যবাদ। সন্ত্রাসী কোন আইনে নিষিদ্ধ করলো করে তার কোনো, আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ধন্যবাদ। শেখ হাসিনার বিকল্প নাই, ধন্যবাদ। আচ্ছা, এখানে একটা কথা বলেছে একজন, এটা আমি না বললে নয়, সেটা হচ্ছে তোফায়েল আহমেদের, আওয়ামী লীগ কেন তোফায়েল আহমেদের মৃত্যুতে কোনো শোক পালন করলো না এবং নেতাকর্মীরা কোনো বিবৃতি দিল না, এটাতে কোনো মানে আসলে কোনো বিষয় ছিল কিনা, বা আমি আওয়ামী লীগ বিবৃতি দিয়েছে, এটা মিথ্যা দিয়েছে। ওকে ওকে ওকে, এটা শেষ হলো, এটা শেষ হলো। মব দিয়েছে, মব দিয়েছে, আরেকজনে বললো মব দিয়েছে, শেখ হাসিনার বিকল্প নাই, এটা একটা সাফল্য। আচ্ছা, আমি এখন যারা যুক্ত হয়েছে তাদেরকে খবরটা আবারও বলি। হাজারো নেতাকর্মী নিয়ে ছাত্রলীগের মিছিল, সরে গেল পুলিশ। হাজারো নেতাকর্মী নিয়ে ছাত্রলীগের মিছিল, সরে গেল পুলিশ। আমাদের আজকের বিষয় হচ্ছে আওয়ামী সুনামি কি আসন্ন? নোয়াখালী জেলায় এই ঘটনাটি ঘটেছে, নোয়াখালী শহরে। আচ্ছা, এখন আমি দর্শকদের একটু মতামত নিয়ে নিই, তাহলে মানে আমি একটু মুক্ত হতে চাই যে ভালো আছে মন্দ আছে, আওয়ামী সুনামিতে উড়ে যাবে পাকিস্তান আমেরিকার মামা ভাগ্নের সরকার। জি, আমি আর বিএনপির হাতে এখন মৌলবাদের ট্রাম্প কার্ড। জি, ধন্যবাদ। আওয়ামী লীগ, এটা পড়েছি। জি, ধন্যবাদ। আক্তার জামান, উপকূলীয় অঞ্চলের লোকেরা পিঁপড়ার গতিবিধি দেখে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস বোঝে। উপকূলীয় লোক, হ্যাঁ, তারা মনোযোগ রাখে, তারা মনোযোগ রাখে। আচ্ছা, ঠিক আছে। এই সরকার মৃত্যু তোফায়েল আহমেদকে কেন ভয় পায়? জি, ধন্যবাদ। 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 জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ মুজিব মাত্র 3 বছরে। জি, ধন্যবাদ। মব দিয়েছে। জি, খালেদ মহিউদ্দিন প্রাণেশ্বর লাপাসের একটা ভিডিও দেখলাম, ছিচি কি জঘন্য। জি, ওটা জি জি জি, নানান বিষয়ে কথা হয়েছে, আমি দেখেছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ফোরকান মোল্লা, জি, ধন্যবাদ। শেখ মুজিব কি পেরেছিল? শেখ মুজিব কি পেরেছিল মাত্র 3 বছরে? শেখ মুজিব কি পেরেছিল মাত্র 3 বছরে পাকিস্তানের 24 বছরের আবর্জনা পরিষ্কার করতে? পারে নাই। তো 17 বছরে আওয়ামী লীগ দুর্নীতি অপকর্ম থেকে 2.5 বছরে কিভাবে ঠিক করা যায়? আচ্ছা, উনি সেটা বলতেছে যে একটা ধ্বংসপ্রাপ্ত দেশকে পুনর্গঠনের 3 বছর হয় না, হয় না। আচ্ছা, যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ, অন্য বিতর্ক, আমরা সেদিকে যাবো না। আসসালামু আলাইকুম। এই প্রশ্নটা যিনি করেছেন তাকে জিজ্ঞাসা করতে চাই, যদি ইকোনমি ধ্বংস থাকতো তাহলে বাংলাদেশের রিজার্ভে কিভাবে শেখ হাসিনা যাওয়ার পরে প্রায় $21 বিলিয়ন রিজার্ভ থাকে, যেটা বাংলাদেশ ব্যাংকে বলেছে। অর্থনৈতিক সূচকে কিভাবে বাংলাদেশের প্রত্যেকটি সূচক অগ্রগামী ছিল। এ দেশ যদি ধ্বংসই হয় তাহলে দেশে
3,800 মেগাওয়াট বিদ্যুৎকে কিভাবে 28,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষম দেশ করা হলো, কিভাবে মেট্রো রেল হলো, এলিভেটেড এক্সপ্রেসওয়ে হলো, এবং পদ্মা সেতু হলো, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তাহলে ধ্বংসপ্রাপ্ত দেশে তো এগুলো হওয়ার কথা না। তাহলে 2.5 বছরে আপনারা বলছেন যে শেখ হাসিনার সময় দেশ ধ্বংস হয়ে গিয়েছে, তাহলে আপনারা 2.5 বছরে আপনারা বাংলাদেশে একটি টয়লেট বানাতে পেরেছেন জনগণের জন্য? মেগা প্রকল্প আমরা বাদ দিলাম, মেগা প্রকল্পগুলো বাদ দিলাম, এই 2.5 বছরে বাংলাদেশের জনগণের জন্য কি আপনারা একটি টয়লেট বানাতে পেরেছেন? হ্যাঁ, পেরেছেন। আপনারা 10 লাখ টাকার টয়লেটে আপনারা 1 কোটি কত লাখ টাকার জন্য একটা সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছেন, যেটা বানাতে 10 লাখ টাকারও কম খরচ হয়, সেটাকে দেখিয়েছেন 1.5 কোটি টাকার উপরে। লুটপাটের রাজত্ব তৈরি করেছেন আপনারা। তো সুতরাং আপনারা যারা প্রশ্ন করছেন যে দেশ ধ্বংস হয়েছিল, দেশ ধ্বংস হলে বেকারত্ব বাড়লো কেন, কর্মসংস্থান নষ্ট হলো কেন, বিদেশিরা আমাদের উপরে নিষেধাজ্ঞা দিচ্ছে কেন, আমাদের দেশ থেকে শ্রমিক যাচ্ছে না কেন, আমাদের দেশের জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে কেন, কি কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে কেন? তাহলে দেশ ধ্বংস তো আপনারা করেছেন। আপনারা 4.5 থানা পুড়িয়েছেন, আপনারা 3,000-এর উপরে পুলিশকে হত্যা করেছেন, আপনারা রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ করেছেন, কারাগার ভেঙে আপনারা জঙ্গিদের বের করে দিয়েছেন, আপনারা মৌলবাদীদেরকে এদেশে আস্ফালন করার সুযোগ দিয়েছেন, আপনারা কবর থেকে লাশ তুলে আপনারা লাশ পোড়াচ্ছেন, জীবন্ত মানুষকে আপনারা অগ্নিদগ্ধ করছেন, আপনাদের কারণে হাজার হাজার কলকারখানা আজকে বন্ধ। তাহলে দেশ ধ্বংস তো আপনারা করেছেন, দেশ ধ্বংস তো শেখ হাসিনা বা আওয়ামী লীগ করেনি। আজকে তো এই কথা প্রমাণিত সকলের কাছে। আপনারা ডলার খেয়ে 24-এর 5ই আগস্ট ঘটিয়েছেন এবং দেশের বিরুদ্ধে গিয়ে আপনারা ষড়যন্ত্র, সেনাবাহিনীর সাথে মিলে আজকে এই দেশটিকে আপনারা ষড়যন্ত্র করে দেশ ধ্বংস করেছেন। তাহলে দেশ ধ্বংস তো আপনারা, দেশ ধ্বংসের দায়িত্ব আপনারা দোষী। আওয়ামী লীগ বা শেখ হাসিনা তো দেশ ধ্বংস করেনি, দেশ তিনি গড়েছেন, এবং যে দেশটিকে তিনি গড়েছেন সে দেশটিকে আপনারা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছেন। এটাই আমার উত্তর। ধন্যবাদ। মুখে জাগো কি লিখেছেন, জাগরে জাগো, দেশ রক্ষায় জাগো, শেখ হাসিনার অপেক্ষায় মুক্তি সংগ্রামে। জি ধন্যবাদ। ওয়েটিং ফর এ বিগ সুনামি দিস মান্থ, জাস্ট ওয়েট অ্যান্ড সি। শওকত হোসেন বুল্লাহ, জি ধন্যবাদ। জামাতের বিরোধিতা করে 2-4টি কথা বললে মানুষের মগজ ধোলাই করেছে, এটাকে রাজনৈতিক তেরেংবাজি বলা যায়। ভিতরে ভিতরে মিঠেই খাচ্ছে। জামাতের বিরোধিতা করে 2-4টি কথা আছে, ঠিক আছে, আমরা অন্য কিছুতে যেতে চাই না। আমি এখন যেটা বলতে চাই যে প্রথম আলোর শিরোনাম একটু পড়বো। সেটা হচ্ছে, প্রথম আলো বলছে যে খুলনায় পুলিশের বিশেষ অভিযান শুরু, গ্রেনেড বাবুর 2 সহযোগী গ্রেফতার। 3 সীমান্তে 60 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় নোম্যান্স ল্যান্ডে অবস্থান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরির মামলায় 2 আসামি রিমান্ডে। জোরপূর্বক শ্রম ঠেকাতে ট্রাম্পের নতুন শুল্কের কার্যকারিতা নিয়ে প্রশ্ন। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনীতির বিপদ, সতর্কতা মির্জা ফখরুলের। আওয়ামী লীগ কি আসলে রাজনীতিতে ফিরতে চায়? মহিউদ্দিনের কলাম। বাংলাদেশে অসমাপ্ত, আচ্ছা ঠিক আছে, বিয়ে শাদীর খবর আছে। হামের বিষয়টা আমরা ডক্টর ইউনূস সাহেবকে একটু স্মরণ করি। একটু রাজশাহী মেডিকেলে হামের পর ডেঙ্গু ধরা পড়া 1.5 বছরের শিশুটি মারা গেছে, বাবা কাঁদছে। জি, ডক্টর ইউনূস সাহেব একটু স্মরণ করি। তিনি বলেছেন, আমাদের কাছে দরখাস্ত, কবিতাটা আমি একটু দিলেন মনে আছে, আমাদের কাছে দরখাস্ত আসছে, আমাদের কাছে এতজন পাঠান, আমাদের কাছে এতজন পাঠান, আমাদের কাছে যত পারেন পাঠান, হাত জোর করে করে আসবে। কারণ আমাদের মতো এত তেজোদ্দীপ্ত সন্তান, এত তরুণ, এত তাজা প্রাণ দিতে পারে, এত এই করতে পারে, সেই করতে পারে, কিন্তু ভুলে গেছি, এই করতে পারে, সেই করতে পারে, আমাদের কাছে যত পারেন পাঠান। কতজন পাঠিয়েছেন ভাই গত 2 বছর আপনারা? জি, দরখাস্ত বহু আসছে। 2000, আসল কথাই তো, এটা তো 2025 সালের কথা। 2026 সালে কি বলবে, 2027 সালে কি বলবে? জি দেখেন, আমাদের এই বিশ্ব বাটপার, সুদখোর এবং বাংলাদেশের রাজনীতিতে চাপাবাজ হিসেবে ইতিমধ্যে যিনি আপনার চ্যাট জিপিটিও যাকে যাকে শনাক্ত করেছে আর কি, এই বিশ্ব ভণ্ড রোহিঙ্গাদেরকে ঈদ করতে পারে, আরাকান পাঠিয়েছে, মায়ানমার পাঠিয়েছে, সেটা আপনারা দেখেছেন। তো এই ভণ্ডের সাথে আরেক ভণ্ড ছিল আপনার আসিফ নজরুল সার,
এই সার 26 লক্ষ ভারতীয়কে দেশে পাঠিয়েছেন, এবং এই সারের উত্তরসূরি যেগুলো ভণ্ড ছিল, এই ভণ্ডদের অবস্থা আপনারা জানেন। এবং এই সব ভণ্ডদের বড় ভণ্ড হলো ইউনুস ভণ্ড। তখন ইউনুস ভণ্ডের এই চাকুরির আবেদনটি, দরখাস্ত গুলো আর কি যেগুলো আসছে, এগুলা সম্ভবত আপনারা হবেন যে মানব জমিনের সম্পাদক মতিউর রহমান হয়তো আরেকদিন একটি অনুসন্ধিৎসু রিপোর্ট বের করবে যে দরখাস্ত গুলো ভ্যানিটি ব্যাগে করে শেখ হাসিনা নিয়ে গিয়েছিলেন। এখন শেখ হাসিনা যদি আগে চলে যান তাহলে তো নিতে পারবেন না, এখন এটাকে অন্য কোনো ভ্যানিটি ব্যাগের খবর তারা নিয়ে আসবেন, তাই না? নিয়ে গেছে, হ্যাঁ, দেখছে, বাংলাদেশের রাজনৈতিক অবস্থাটা হচ্ছে কি জানেন ইসমাইল ভাই, আপনারা গত দুদিন আগে একটি লোমহর্ষক ঘটনা প্রত্যক্ষ করেছেন। সেটি হচ্ছে যে একজন মা, বৃদ্ধ মা কিভাবে মৃত্যুবরণ করেছিলেন তার সন্তানদের অবহেলায়। 7 দিন আগে মৃত্যুবরণ করেছিল এবং লাশটিকে একটি ঘরের মধ্যে বন্দি থাকা অবস্থা, এবং সেই লাশে পোকামাকড় ধরেছে। তো বাংলাদেশটাকেও আসলে তারা এইভাবে ঘরবন্দি করে হত্যা করার চেষ্টা করেছে। ইউনুস করেছে এবং ইউনুসের এক্সটেনশন সরকার তারেক রহমানরাও করেছে। পুরো বাংলাদেশকে আজকে নানা ধরনের বিদেশি পোকামাকড়ে খেতে বসেছে। এখন এই পোকামাকড়রা এই দেশের যতক্ষণ রক্তটি আছে, মানে নিঃশ্বাস চলমান আছে এবং রক্ত প্রবাহ চলমান থাকে, ততদিন পর্যন্ত রক্তগুলো চষে চষে খাবে, তারই ব্যবস্থা করা হয়েছে। যার কারণে এই বাংলাদেশ বিগত 22 মাসে যে নষ্ট রাজনীতি, যে অপরাজনীতি এবং দেশ বিক্রির যে রাজনীতি প্রত্যক্ষ করেছে, তা থেকে মুক্ত হতে হলে বাংলাদেশের জনগণকে আবারও রাজপথে নেমে আসতে হবে। এবং বাংলাদেশ আওয়ামী লীগ চেষ্টা করছে, বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলোর মাধ্যমে সারা দেশের মানুষকে যে 5ই আগস্ট যে মিথ্যা নেগেটিভ তৈরি করে তারা ঘটিয়েছিল, তার বিরুদ্ধে গিয়ে আজকে সকল বাধা বিপত্তি অতিক্রম করে সকল তৃণমূলের নেতাকর্মীরা তাদের জীবনের মায়া ত্যাগ করে, রক্তচক্ষুকে উপেক্ষা করে, গ্রেফতার, হামলা, মামলাকে উপেক্ষা করে, মৃত্যুকে উপেক্ষা করে তারা জনগণের জন্য, তারা দলের জন্য, এদেশের মানুষের জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। এবং আমরা আশাবাদী যে বাংলাদেশের রাজনীতিকে পরিশুদ্ধ হতে হবে, কারণ অপবিত্র হয়ে গিয়েছে আমাদের এই দেশ এবং মাটি। আমাদের এই দেশের প্রত্যেকটি অর্গানকে তারা অপবিত্র করেছে। বাংলাদেশ সেনাবাহিনী তারা যারা দেশ রক্ষার শপথ নিয়ে থাকে, সংবিধান রক্ষার শপথ নিয়ে থাকে, এই বাংলাদেশ সেনাবাহিনী প্রতিবার বাংলাদেশকে আঘাত করেছে, প্রতিবার বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে তারা তাদের অবস্থান নিয়েছে, প্রতিবার তারা এদেশের মানুষের মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকারকে তারা খর্ব করেছে। এই সেনাবাহিনী আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী হতে পারে না। এই সেনাবাহিনী প্রতিবার এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে গলা টিপে হত্যা করেছে। এবং আজকে বাংলাদেশের যত ধরনের দুর্নীতি, এই দুর্নীতির মূল উৎস হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তাদের প্রত্যেকটি মানুষ যতবার রাষ্ট্রীয় ক্ষমতার আড়ালে আবডালে এসেছে, তারা প্রতিবার দুর্নীতি করেছে এবং দুর্নীতিকে রাষ্ট্রীয় পর্যায়ে তারা নিয়ে গিয়েছে এই সেনাবাহিনী। আপনারা দেখেন বাংলাদেশ সেনাবাহিনী আজকে 3 মাস রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসার পরও তারা মাঠ থেকে তারা ব্যারাকে ফিরছে না। তাহলে এটা কোন গণতন্ত্র? এটা কোন গণতান্ত্রিক সরকার আমরা দেখছি? আমরা কি জিয়াউর রহমানের শাসনামলে যেমন সেনাবাহিনীকে মাঠে রেখে কারফিউ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল বহুদলীয় গণতন্ত্রের নামে, আজকে কি সেই গণতন্ত্র দেখছি? তারা যারা গণতন্ত্রের বুলিয়া উড়াচ্ছেন, তারা যারা গণতন্ত্রের সবক দিচ্ছেন আমাদেরকে, তারা যারা বাংলাদেশে নানা ধরনের বাক স্বাধীনতার সবক দিচ্ছেন, আপনারা কেন প্রশ্ন করছেন না যে সেনাবাহিনী কেন ব্যারাকে ফিরে যাচ্ছে না? সেনাবাহিনীর এখনো মাঠে কি কাজ? কি কারণে সেনাবাহিনীকে এই সরকার ব্যারাকে ফেরত পাঠাচ্ছে না? গণতন্ত্র কি